সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভারত ইস্যুতে বিতর্ক। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অপু উকিল, আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে ভারতে নতুন সরকার শপথ নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে। টানা তৃতীয় দফায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সেই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে থেকে ফিরছেন। বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও জোরদার হবে ভবিষ্যতে, সে আশা যেমন প্রত্যয় ব্যক্ত করেছেন, তেমনি আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি কথা বলেছেন। ভারতের মানুষ যেমন তার মতামত প্রকাশের একটা স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশেও সে ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। তাই ভারতের নতুন সরকারের প্রতি তেমন একটি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে আহ্বান কেন ভারতের কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সহ আলোচক দুইজন সম্মানিত এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। ভারতের নির্বাচন একটা বৃহৎ গণতন্ত্রের দেশ। 64 কোটি মানুষ সেখানে ভোট দিয়েছে, তারও বেশি। দেখেন, মানে 68% বেশি মানুষ সেখানে ভোট দিয়েছে। এটা আমাদের পাশের দেশ, তাদের ওখানে যে গণতন্ত্র বা গণতন্ত্রের কালচার বা মানুষ ভোট দিতে পারে, এটা শুভ লক্ষণ। এই বিষয়টাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। শুধু ভারত না, তামাম দুনিয়ায় যেখানেই গণতন্ত্রকামী মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর সুযোগ পায় ভোট দেবার মধ্য দিয়ে, এবং সাথে গণতন্ত্রের অন্য যে সূচকগুলো, যে অনুষঙ্গগুলো, সেইগুলো যেখানে আছে, সেটাই কাম্য আসলে গণতন্ত্রের জন্যে। কিন্তু সেটা দুর্ভাগ্যজনক যে ভারত নিজের দেশে যেভাবেই হোক, যতটুকু ব্যত্যয় হোক, যাই হোক, তাদের গণতন্ত্রটা মোটামুটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা হ্যাঁ, সেখানে মানুষ ভোট দিতে পারছে, পুরোপুরি সঠিক পথে আছে, এই কথা বলবার সুযোগ নাই। তারপরেও তুলনামূলকভাবে বলতে পারি যে মানুষের আকাঙ্ক্ষার, কেউ বলে নাই যে রাতের বেলায় ভোট হয়ে গেছে, কেউ বলে নাই যে ভোটের আগে ভোট গণনা হয়ে গেছে, সরকার গঠিত হয়ে গেছে, তা না। সেই জন্য আমরা এটাকে সাধুবাদ জানাই, অবশ্যই জানাই। কিন্তু নিজ দেশে তারা যে ভূমিকা, কিন্তু পরদেশে প্রতিবেশী দেশের সাথে আপনি নিশ্চয়ই দেখেছেন বারবার বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা যে ভুলুণ্ঠিত করা হয়েছে, তার পেছনে এই বৃহৎ রাষ্ট্রটির সরকারদের একটা কি বলে প্ররোচনা বা তাদের সহযোগিতা বা তাদের উস্কানি বা তাদের ভূমিকা বারবার এখানে। যেমন আপনার সুজাতা সিং 14 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টি চেয়ার এখানে এসে কি নগ্নভাবে হস্তক্ষেপ করেছেন, হ্যাঁ 18 সালে বা এই সময়ে, হ্যাঁ, যে তারা যেভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, তা সরকার দলের নেতা এবং তাদের তৎপরতার মধ্যে এই পরিষ্কার, একেবারে দিবালোকের মতো পরিষ্কার। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলও বলে দিয়েছেন যে দিল্লি থাকলে আমরা আসি, ওয়াশিংটন আছে আমরা আসি, তলে তলে সব আপোষ হয়ে গেছে, এগুলো ঘোষণা দিয়ে আর কি। আর কোনো আবরণ বলতে কোনো কিছু নাই। ওই যে একটা কি বলে না, বাতাবরণ তো লাগে কথার মধ্যে, সেই বাতাবরণটাও নাই। এটা ঘোষণা দিয়েই ওনারা করেন যা করেন। এবং ভারত তাদের বলেছেন যে ভারত যদি আমাদের সাথে না থাকতো আমরা এই নির্বাচন করতে পারতাম না, হ্যাঁ। আর ওই যে আমাদের রেজাউল ভাইদের যে জাতীয় পার্টির চেয়ারম্যান, উনিও পরিষ্কার করে বলে দিচ্ছেন 3টে বৃহৎ শক্তি কীভাবে এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য। সেটা দুর্ভাগ্যজনক। ভারত নিজের গণতন্ত্রকে সুসংহত করুক, পাশাপাশি প্রতিবেশী দেশের গণতান্ত্রিক যে অধিকার মানুষের, সেই অধিকার যাতে তাদের দ্বারা ভুলুণ্ঠিত না হয়, সেটাই আমরা তাদের আহ্বান জানাই, বারবার আহ্বান জানাই। এটা তাদের নৈতিক দায়িত্ব। দেখেন আপনি ভারত, আপনি দেখেন শুধুমাত্র বাংলাদেশ তো না, প্রতিবেশী সকল রাষ্ট্রে কিন্তু নিজ দেশে তিনি গণতন্ত্র যা আছে বা মানুষ ভোট দিতে পারছে ন্যূনতম, কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো একটি দেশের সাথে কিন্তু ভারতের সেই রকম সুসম্পর্ক নেই নানান কারণে। আর এবার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা এসেছেন, ভালো কথা। আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানে একজন পররাষ্ট্র সচিব, এর আগে আমরা দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ন্যূনতম পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, রাষ্ট্র সরকার প্রদান করেছেন। কিন্তু এইবার যেটা দেখলাম, এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করি যে দুই দেশের সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক এগিয়ে। বলবে, আপনি যেটি বলেছেন যে ভারতের সঙ্গে প্রতিবেশী অন্য যেসব দেশ আছে তাদের খুব একটা ভালো সম্পর্ক নেই, সেসব দেশেও ভোট হয়েছে, সেখানেও অন্য যারা জনগণ যাদের চেয়েছে তারা নির্বাচিত হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই অভিযোগগুলো কেন আসছে, বা বাংলাদেশে এটি হচ্ছে না কেন, আমরা কেন ভারতকে দোষারোপ করছি? শোনেন, সেই সব দেশের রাজনীতিবিদরা আত্মবিক্রয় যেটা বলে, একেবারে আত্মসমর্পণ, হ্যাঁ, ভারত সেখানে হস্তক্ষেপ করতে পারে কখন? একটা বিদেশি রাষ্ট্র যখন আমাদের জাতীয় মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনৈক্য থাকে বা তারা আত্মসমর্পণ করে ফেলে সরাসরি,
সেই বিষয়গুলো যখন না থাকে, এই প্রশ্নটা আসলে আমাদের জাতীয় ঐক্য, যে আমাদের গণতন্ত্র আমরা ঠিক করব, আমাদের নির্বাচন আমরা ঠিক করব। আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বৃহৎ রাষ্ট্রকে ডেকে আনা বা তাদেরকে হস্তক্ষেপ করবার সুযোগ দেওয়া বারবার, সেটা আমাদের দেশেই আমরা দেখছি। অন্য কোনো দেশে এই সুযোগ তারা দেয়নি। তাদের নিজস্ব দেশপ্রেম বলেন, দায়িত্ববোধ বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বলেন, যাই বলেন, সব কিছু মিলিয়ে সেই দেশ তাদের নিজস্ব যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যেই তারা ছিল। এটা মানুষের, হ্যাঁ, আপনার আমার সাথে প্রতিযোগিতা থাকতে পারে, বিরোধ থাকতে পারে, বৈরিতা হইতে পারে, নানান কিছু হইতে পারে, কিন্তু বিদেশিদেরকে ডেকে আনা বা তাদের হস্তক্ষেপ করবার যে সুযোগ দেওয়া, এটা দুর্ভাগ্যজনক। এটা হয়েছে আমাদের দেশে। এখানে হয়েছে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিশেষ করে বারবার, সেটা আপনি প্রণব মুখার্জির লেখা বলেন, অন 11 থেকে শুরু হয়েছে। তার আগে এইভাবে নগ্ন হস্তক্ষেপ ছিল না কখনো কোনো রাষ্ট্রের। মূলত অন 11 পশ্চিমা শক্তি এবং ভারত, তারা বাংলাদেশে যে অন 11 আনয়ন করেছিল, সেই শাসনের ধারাবাহিকতাই চলছে মূলত আসলে। শহীদ ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। অপু উকিল, আপনি শুনলেন শহীদ ইসলাম বাবুল কি বললেন, যে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, সেজন্য তিনি ভারতকে দায়ী করেন, দোষারোপ করেন, এবং একটি দল অর্থাৎ আওয়ামী লীগ এই সুযোগ করে দিয়েছে। আপনার কি মনে হয় যে এই বিদেশি হস্তক্ষেপ বা বিদেশিদের নাক গলানো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এগুলো কি নতুন কোনো ইস্যু কিনা? বিদেশিদের নাক গলানো আর ভারতের নাক গলানো, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, যে ভারত সহ এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু প্রায় সবার মধ্যেই নিরাপত্তা ইস্যুতে এবং অর্থনৈতিক ইস্যুতে সবার মধ্যে একটি সম্পর্ক রয়েছে, এবং সবাই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। আর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তার ইস্যুটি এবং সার্বভৌমত্বের যে ইস্যু, এই দুইটা ইস্যুকে সম্মান প্রদর্শন করে ভারত বাংলাদেশের সম্পর্কটা প্রবাহমান। সেটা ঐতিহাসিক রক্তের বন্ধন বলেন, সাংস্কৃতিক বলেন, অর্থনৈতিক বলেন, সেই বন্ধনগুলোর বাইরেও এই জিনিসটা রয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তার বিষয়টি, একটি দেশের জাতীয় নিরাপত্তা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ভারত বাংলাদেশের কাছে প্রত্যাশা করছে। কেন প্রত্যাশা করছে? বাংলাদেশ এবং ভারতের যে বাউন্ডারিটা আছে, সেখানে 4097 কিলোমিটার এই বাউন্ডারিটা রয়েছে, যেটা ভারত এবং বাংলাদেশের বর্ডার। এটা পৃথিবীর আর কোথাও এইরকম বর্ডার নেই। তাহলে এখন ভারত দেখেছে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে, তখন তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় না, কিন্তু বিএনপি বা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, জামাত, অপশক্তি, স্বৈরশাসক, এরা যখন ক্ষমতায় থাকে, তখন কি হয়? তখন কিন্তু ভারতের এই জাতীয় নিরাপত্তায় বিঘ্নিত হয়। যেমন দেখেন, 91 থেকে 96 পর্যন্ত ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, বিশেষ করে যেটাকে আমরা 7 সিস্টার বলি, সেখানে এবং আমাদের পার্বত্য অঞ্চলে এই দুই জায়গায় অশান্ত করে রাখলো এই বিএনপি সরকার। সেখানে নানাবিধ অশান্তি। 96-এ, আমি দ্রুত বলি, 96-এ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবার পরেই ওইখানে দৃষ্টি দিলেন এবং এই দুই অঞ্চলের মধ্যেই পার্বত্য এবং 7 সিস্টার, এটার ভেতরে শান্তি চুক্তির মাধ্যমে শান্তি আনয়ন করলেন। শান্তিতে চলতে থাকলো, কিন্তু 2001 সালে এসে বিএনপি আবার কি করলো? বিএনপি যেটা করলো, একেবারে খোদ হাও ভবন থেকে নির্দেশনায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ওই ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদেরকে উস্কে দিল, মদত দিল, এবং 10 ট্রাক অস্ত্র মামলা, সেই 10 ট্রাক অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার করলো, এবং এই অস্ত্রগুলো ওই বিচ্ছিন্নতাবাদীদের কাছে বিক্রি হচ্ছিল, এবং তার সঙ্গে সরকার প্রধানরা জড়িত থাকলো। শুধু তাই না, এই কাজগুলো করে তারা বিএনপির পার্লামেন্টে, তৎকালীন পার্লামেন্টে মওদুদ সাহেব দাঁড়িয়ে বলল, যখন এটা নিয়ে প্রশ্ন করা হলো বিরোধী দলের পার্লামেন্ট মেম্বাররা, বলা হলো যে মহান মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে দেশ স্বাধীনের জন্য, ঠিক তেমনি ভারতের এই রাজ্যগুলো স্বাধীন হওয়ার জন্য তারা সংগ্রাম করছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার। এমন সহযোগিতা করলো যে বাংলাদেশের আনাচে কানাচে ওই যে বিচ্ছিন্নতাবাদীরা ঘাঁটি গাড়ল,
পরবর্তীতে 2009 সালে জননেত্রী শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হয়ে এই অনুপ চেটিয়া মতো এই বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতের হাতে তুলে দিল। তাহলে ভারতকে সেই জাতীয় নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার ক্ষেত্রে বিএনপির যে কাজগুলো করেছে এটা তো ভারতের মনে আছে। অপরদিকে গণতন্ত্রের কালচার যদি বলেন, ভারতের গণতন্ত্রের কালচারের সাথে বাংলাদেশের গণতন্ত্রের কালচারের যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় হলো এই যে ভারতে কিন্তু ব্রিটিশদের সহযোগী যে গোষ্ঠী, ব্রিটিশদের তাড়ানোর ক্ষেত্রে যারা ছিল তারাই আছে, কিন্তু ব্রিটিশদেরকে সহযোগী যারা, সেই ব্রিটিশদের সহযোগীরা কিন্তু ভারতের কোথাও কোনো টু শব্দটা উচ্চারণ করার সাহস তাদের নেই, তাহলে তাদের ফাঁসি হবে। আর বাংলাদেশে হচ্ছে এই দুর্ভাগ্য বাংলাদেশের জনগণের যে যারা বাংলাদেশ জন্মের বা স্বাধীনতার বিরোধিতাকারী গোষ্ঠী, তারাই বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারাই পরবর্তীতে সেই বঙ্গবন্ধু রক্তের উপর দাঁড়িয়ে খুনিদেরকে সঙ্গে নিয়ে জামাত জঙ্গিদেরকে নিয়ে মৌলবাদী গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ দিয়ে, ধর্মীয় সংগঠনগুলোকে ধর্মের অপব্যবহার করে রাজনীতি করবার সুযোগ দিয়ে বাংলাদেশকে গণতন্ত্র হরণ করেছে। বাংলাদেশের সামরিক সরকার এসেছে, স্বৈর শাসকরা এসেছে, পরবর্তীতে বিএনপি জামাত যেটা একেবারে সামরিক সরকার স্বৈর শাসকের একটা মিলিত শক্তি, যে শক্তির কাজই ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধূলিসাৎ করে বাংলাদেশের মানুষের লুটপাট করে পাকিস্তানি ভাবধারা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই জামাতদেরকে মন্ত্রী বানিয়েছে, নানাবিধ কর্মকাণ্ড করেছে। তো ভারতের গণতন্ত্রের সাথে বাংলাদেশের গণতন্ত্রটা কিভাবে মেলানো যাবে? এবং মাননীয় প্রধানমন্ত্রী এই 15.5 বছরে, 15 বছর 4 মাসে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে যে কলঙ্ক অধ্যায়গুলো আছিল সেগুলো উনি অনেকটাই বিমোচন করেছেন। যেমন যুদ্ধাপরাধীদের বিচার, সেটা ছিল বড় কলঙ্ক। বঙ্গবন্ধুর খুনিদের বিচার, জেল হত্যার বিচার, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পদার্পণের যে ভিত্তিগুলো, সেগুলোকে উনি সুসংহত করেছেন। করে এই 15 বছরে অর্থনৈতিক ভিত্তি, সুশাসন, মানুষের জনগণের মৌলিক চাহিদা পূরণ সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সীমানা পেরিয়ে আজকে বাংলাদেশ ডিজিটাল অতিক্রম করে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমি শেষ করছি, দিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আরেকটি সম্পর্ক সম্পর্কে বৈদেশিক নীতি বিশেষজ্ঞ সুকোমল দত্তের একটি কোটেশন বিবিসিকে 2 দিন আগে উনি এটা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধু ঐতিহাসিক নয়, কালচারাল নয়, ইকোনমিক্যাল নয়, এই সম্পর্কটা হচ্ছে কি পিপল টু পিপল কানেকশন, পিপল টু পিপল কানেকশন, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যেটা অন্য কোনো কান্ট্রির সঙ্গে হওয়া সম্ভব নয়। এবং সেটা অস্বীকার করবার কি কোনো জো আছে? সেটা কি বাবলু ভাই অস্বীকার করতে পারবে? দেখেন, ঈদের মধ্যেই পিপল টু পিপল কন্ট্রাক্টের জন্য হয়তো ঘুরতে চলে যাবে ইন্ডিয়াতে, কিংবা ট্রিটমেন্টে, কিংবা যে কোনো বিষয়ে ভারতের উপর, ভারতের যে কোনো মানুষের সঙ্গে বাংলাদেশে একজন মানুষের পার্সোনালি কন্ট্যাক্ট হয়, যেটা অন্য পৃথিবীর অন্য জায়গায় হয় না বা হবে না। সে কথাটি উনি বলেছেন। যে ভারত বিরোধিতা করে আর উপর দিয়ে ভারত বিরোধিতা, ভেতর দিয়ে এইরকম যদি মনোভাব থাকে, যদি ভারত আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের সঙ্গে একটু সম্পৃক্ত হতো, একটু ম্যানেজ করতে পারতাম ভারতকে, এটাই যদি আমার মূল উদ্দেশ্য হয়, সেটা কি দ্বিচারিতা হয়ে যায় না? সেখানে দ্বিচারিতা কিনা আমরা এটা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে শুনে আসি। রেজাউল ইসলাম ভূঁইয়া যেটি উপদি বলছিলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটি ঐতিহাসিক এবং মানুষের সাথে মানুষের, পিপল টু পিপল। এই বক্তব্যটা অস্বীকার করার কোনো জো নেই। কারণ হলো, এখন থেকে 50 বছর আগে যারা আমাদের দেশে বসবাস করতো, তার একটা বিরাট অংশ কিন্তু ওই পার বসবাস করছে। এটা সম্পর্ক পিপল টু পিপল আছে, এটা নিঃসন্দেহ। অপিদিল যে জিনিসটা দিয়ে শেষ করলো, এটার মানে আমি যতটুকু বুঝি, এটা হলো যে বিএনপি অনুকম্পা চাচ্ছে, প্রকাশ্যে বিরোধিতা করছে এবং ওনারা অনুকম্পা পাচ্ছে। তাহলে বোঝা গেল যে আমাদের দেশের গণতন্ত্র এবং আমাদের দেশের পরিচালনায় ভারতের হস্তক্ষেপটা আছে, এটা অপদি পরিষ্কার করে দিল। এখন প্রশ্ন হলো যে আমরা কি ভারতের গণতন্ত্রে এই হস্তক্ষেপ করতে পারি? পারার কোনো সুযোগ নেই। ওনারা এটা করতে পারে এবং করে সরকার বসাতে পারে, সরকার হটাতে পারে।
একজন প্রকাশ্য বিরোধিতা করে অনুকম্পা চাচ্ছে, আরেকজন অনুকম্পায় আছে, এটা ধরে রাখার জন্য চেষ্টা করছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি ধরেন, এই গত পররাষ্ট্রমন্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী আমাদের সাথে কিছু বৈরী আচরণ করে, স্ত্রী তারপরেও সম্পর্ক রাখে এবং সম্পর্কটাকে মানে আরও ভালোভাবে ইয়ে করে, স্বামীর বৈরী আচরণটাকে ইয়ে করতে চায় না। আমাদের যদি দেখেন তিস্তা হালে ভারত চীনকে হটিয়ে আমাদের তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছে। তিস্তার সমস্যাটা সৃষ্টি করেছে ভারত। কিভাবে? আমাদের তিস্তা উৎসমুখে ড্যাম বাঁধ নির্মাণ করে। আজকে ড্যাম বাঁধগুলো সরিয়ে নিক, তাহলে এখানে চায়নারও আসার দরকার হয় না, প্রকল্পেরও দরকার হয় না, ভারতেরও কিন্তু অর্থায়ন করার দরকার হয় না। আমাদের গা সৃষ্টি করলো উনি। আবার এই গা যেই কারণে সৃষ্টি হয়েছে ওইটা না সম্পন্ন করে অন্য জায়গায় গা হয়েছে মাথায়, আমাদের ওষুধ দিতে আসছে পায়ে অর্থায়ন করে। এটা আমাদের কাছে স্বামী স্ত্রীর অম্ল মধুর একটা সম্পর্ক হয়। মধুর সম্পর্কটা এই, অম্ল সম্পর্কটা এই যে আমরা বর্ডারে প্রতিনিয়ত হত্যা হচ্ছে, আবার আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কিছু ছাড় আছে, সেখানে কিছু ইয়ে হয়, আমাদের ক্ষমতা আসার জন্য তাদের সহযোগী আছে, সেখানে একটা মধুর সম্পর্ক আছে, যার কারণে আমরা ইচ্ছা করে এই সম্পর্ক রাখছি। গতকালকে ৩য় দফা মোদির শপথ হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছে, এশিয়াভুক্ত বিশেষ করে সমুদ্র বিস্তৃত আপনি যদি দেখেন দেশগুলোর প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত ছিল, এবং আপনার ভোটের পরিমাণও কিন্তু একটা উল্লেখযোগ্য ভোট পড়েছে, যদিও গত নির্বাচনের চেয়ে 3% ভোট কম পড়েছে, ৬২% ভোট হয়েছে, এবং বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা গত নির্বাচনে ছিল এবার কিন্তু এটা নাই। একটা অনেকটা বলা যায় যে জোড়াতালির জোট সরকার, এবং সেই জোট সরকারও যাদেরকে নিয়েছে তাদের চরিত্র যদি বিশ্লেষণ করেন অতীতের, তারা কিন্তু সবার সাথেই অতীতের ছিল। কাজে এই জোট নিয়েও কিন্তু একটু মানে ইয়ে আছে, বৈরী আছে। আমাদের নির্বাচন আর ওদের নির্বাচনের পার্থক্যটা আমার বিবেচনায় যেটা, সেটা হলো যে আমাদের নির্বাচনটা আর ইন্ডিয়ান নির্বাচনটার মধ্যে গুণগত পার্থক্য এই যে আমাদের এখানে প্রশাসন যন্ত্র এবং নির্বাহী বিভাগ যেভাবে নির্বাচনকে হস্তক্ষেপ করে, যেভাবে নির্বাচনকে প্রভাবিত করে, ইন্ডিয়ান নির্বাচনে কোনো প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী বিভাগের কোনো কর্মকর্তা এটা করার দুঃসাহস দেখায় নাই। আমাদের এখানে এটা করে পার পেয়ে যায়, যার কারণে আমাদের গণতন্ত্র যেই জায়গায় যাওয়ার কথা 50 বছরে, সেই জায়গাটায় আমরা নিতে পারিনি। এইটা শুধুমাত্র যে এখন শুরু হয়েছে এরকম না, কম বেশি এটা আগেও ছিল, মাত্রাটা কম বেশি হতে পারে। এখন কোনো একটা থানার ওসি, টিউনু, তাদের এখানে এসপি, ডিসি, তাদের এখানে যদি কোনো প্রার্থী পরাজিত হয়, তাকে যদি জবাবদিহি করতে হয়, তার যদি বদলির হুমকি থাকে, তাহলে সে তো একটা প্রার্থীর পক্ষে যাবে, একটা দলের পক্ষে যাবে। এইটা আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রথম সমস্যা হয়েছে। আরেকটা হলো নির্বাচনের প্রতি আস্থা নাই। গতকালকে সিএসি যে বক্তব্য দিয়েছে আপনি যদি দেখেন, সব মিলে 35% ভোট হয়েছে। আমরা তো কয়েকটা নির্বাচনের পরিসংখ্যান দেখলাম যে আওয়ামী লীগের ভোট 40-41 এরকম। তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগের লোকরাও কিন্তু নির্বাচনের প্রতি আর উৎসাহ নাই। নির্বাচনকে জনগণের উৎসাহিত করার জন্য প্রতীক তুলে দিল, প্রতীক তুলে দিলে নিজেদের মধ্যে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করলো। তারপরেও কি ভোটার এসছে এইভাবে? যেটা দেখানো হয়েছে সেখানেও অনেক কথা আছে, যেটা নির্বাচন কমিশন বলছে সেইটা নিয়েও অনেক বিতর্কের ব্যাপার আছে। কাজে এই অবস্থায় একটা স্থিতিশীল যদি গণতান্ত্রিক ব্যবস্থা আপনি দাঁড় করাতে চান, একটা নির্বাচন দাঁড় করাতে চান, তাহলে এই জায়গাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যে দলীয় প্রশাসনিক যে অবস্থানটা আমরা করছি এবং তাদের যে আচরণ, এই আচরণ থেকে যদি না বের হওয়া যায়, তাইলে আমরা অনেক স্বপ্ন দেখতে পারবো, কোনো কাজ হবে না। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অম্লমধুর বিভিন্নভাবে আছে। এই অম্লমধুর আরও সুসম্পর্ক থাকবে। এটা বিএনপি আসলে যে কমে যাবে এরকম না, আরও বাড়বে। এবং বিএনপি অতীতে যে ভুল করেছে, 7 সিস্টার নিয়ে আপা যেটা বললেন, 10টা অস্ত্রের কথা বললেন, এই ভুল বিএনপি আর করবে না। কিন্তু বিএনপির প্রতি ইন্ডিয়ার ওই আস্থা আছে কিনা এটার একটা ব্যাপার আছে। সম্পর্ক বাড়বে কিভাবে? একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমরা নির্বাচনে আসলে ইন্ডিয়ার আনুগত্যের জন্য দিল্লিতে সফর করি, এটাও কিন্তু আমাদের রাজনৈতিক দেউলিয়াত্ব এবং আমাদের গণতন্ত্রের যে মানে এই দিল্লি সফর
এবং ইন্ডিয়ান এম্বাসি, ইন্ডিয়ার যে অন্য সংস্থার লোকজন আছে তাদের কাছে যায় না বাংলাদেশের নির্বাচন করার নেতৃবৃন্দ, এটার সংখ্যা খুব কম। সব দলই চেষ্টা করে যে আমার সাথে সম্পর্ক একটু ভালো হোক। তাহলে আমরা ওনাদেরকে যেভাবে ওনাদের কাছে আশ্রয় চাই, ওনাদের কাছে ইয়া চাই, এইটা আমার মনে হয় যে আমাদের দেশের গণতন্ত্রকে আমাদের মতো করে দাঁড় করানোর জন্য এটা বিরাট প্রতিবন্ধকতা। রিজাল আসলাম ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই, আবার আলোচনায় ফিরতে চাই। ভারত ইস্যুতে যে বিতর্ক নিয়ে আমরা আলোচনা করছি, এটি কি শুধুমাত্র গণতন্ত্র, ভোটাধিকার এই দুটি নিয়েই বেশি বিতর্ক কিনা? শোনেন, আপনি যখন দেশের মানুষকে উপেক্ষা করবেন, গণতন্ত্রকে উপেক্ষা করবেন, মানবাধিকারকে উপেক্ষা করবেন, জ্যান্তভাবে ভোট করতে চাইবেন, তখন দেশের মানুষের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা থাকে না। আপনি যদি খেয়াল করেন, দেখবেন এই যে 14 সালের পর থেকে যেই বাস্তবতা বাংলাদেশে ঘটছে, যেই পার্লামেন্ট হচ্ছে, যারা এমপি হচ্ছে, হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন আওয়ামী লীগ জোটের মধ্যে থেকে বলা হচ্ছে যে এমপিদের 80% স্মাগলার, কোনো ভোটের প্রয়োজন হয় না। আপনার এই যে আনার বলেন বা এই যে আরও যারা শত শত কোটি, এখানে রাজনীতিবিদদের আওয়ামী লীগের মধ্যেও খুব চরম দুর্দশা। আমরা তো ধরেন বিএনপি করে আমরা প্রস্তুত আছি পুলিশের পাশায় বাড়ি খাওয়ার জন্যে, রাস্তা করার জন্যে, কিন্তু আওয়ামী লীগের যারা প্রফেশনাল পলিটিশিয়ান, সেজন পলিটিশিয়ান, আমি তো দেখি ঘুরে বেড়ায়, হাহাকার করে টাকার কাছে, লবিংয়ের কাছে, ইন্ডিয়ার প্রার্থীর কাছে বা মেকানিজমের কাছে, তারা সব অসহায়। আমি নাম বলতে পারি, এক একজন রতি মহারথী আমাদের সময়ের ছাত্রনেতা, সেই ইসাক আলী পান্না, অসীম কুমার উকিল, অজয় কর খোকন, বাহাদুর ব্যাপারী, তারপরে এই যে লিয়াকত আলী খান, এখন কারা এমপি হয়ে যাচ্ছে আপনি খেয়াল করতে পারছেন? এগুলো কিন্তু বিরাট, এই যে আমরা যে লড়াই করছি, এই যে অপুদিরে ছাত্রলীগ করে আসছে, আমরা কিন্তু ওনাদের জন্য লড়াই করছি। কারণ রাজনীতিটা যদি আসে তাহলেই তো কেবল রাজনীতিবিদদের ফিল্ড থাকে, বাস্তবতা হয়, মূল্যায়ন হয় সঠিক ভোট হইলে। না হলে তো এখানে মাফিয়াদের জয় জয়কার হয়ে যাবে। দেশটা 80% ব্যবসায়ী। আপনি চিন্তা করতে পারবেন এই পার্লামেন্টে দিনে দিনে ভূতের পায়ের মতো যদি পিছনের দিকে যেতে থাকে তাহলে দেশ রাষ্ট্র কোথায় যাবে? বলা হচ্ছে যে দেখেন এই যে ভারতের দিকে কোথায় কখন দিল্লিতে মেঘ হবে, বৃষ্টি হবে, আপনি এখানে পানি পান করবেন, সে আসে আপনি বসে থাকবেন। বলা হয়েছে বিএনপিও নাকি তাদের দিকে তাকায় রয়েছে। শোনেন, বিএনপি অনুকম্পা চাই নাই। বিএনপি চেয়েছে তারা বাংলাদেশের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপটা না করুক, বাংলাদেশের মানুষ তার ভোটটা করুক। বিএনপি কখনো বলেনি তোমরা আমাদের ক্ষমতায় এসে দাও, একটিবার সুযোগ দাও। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলে আসছে না, আর একটিবার, আর একটা চান্স দিতে হবে। হ্যাঁ, তো তোমরা তোমাদের জন্য কি আমরা যা দিয়েছি সারা জীবন তোমরা মনে রাখবে। আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, কত ধরনের কথা, কত ধরনের মহব্বত, কত ধরনের মানে কি বলবো, এই যে সামগ্রিক বিষয়গুলো প্রমাণ করে। বিএনপির একটি লোক, আমেরিকানদের বলেন, পশ্চিমীদের বলেন, কেউ বলেছে আমাদেরকে ক্ষমতা এনে দাও একটিবার, কোড আনকোড আপনি বলতে পারবেন? সেই জন্য বিএনপি আর আওয়ামী লীগকে সমান্তরাল করে ফেলা, এই জিনিসটা বোধহয় খুব অন্যায় হবে। ভারত, ঠিক আছে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো বন্ধু বদলাতে পারবো না। তারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, এটাও সত্য, হ্যাঁ, এবং সেটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড ছিল। আমার প্রতি দরদে করেছে এটা আমি বলবো না, কারণ তাদের বাংলাদেশ পাকিস্তানকে তাদের বিভক্ত করবার প্রয়োজন ছিল। আমাদের প্রয়োজন আর তাদের প্রয়োজন এক হয়ে গেছে, সেই জন্য তারা সহযোগিতা করেছে। আচ্ছা, ভালো কথা, তাও আমরা কৃতজ্ঞ। এখন কৃতজ্ঞ থাকতে থাকতে নিজের সত্তা, স্বকীয়তা, নিজের গণতন্ত্র, নিজের মানবাধিকার সব কিছু আমি তাকে বিকিয়ে দেব। আপনি আমাকে চোরের হাত থেকে রক্ষা করে পরবর্তীতে যদি আপনি ডাকাতের ভূমিকা অবতীর্ণ হন, আমার উপরে অত্যাচারী ভূমিকা অবতীর্ণ হন, তাহলেও কি আপনাকে প্রশংসা করতেই হবে? গতকালে দেখলাম বা সীমান্তে গুলি করে মানুষ মারছে, প্রায়ই মারে। তো এতই যদি স্বামী স্ত্রী হয়, এতই যদি মহব্বত হয়, এতই যদি পেয়ার হয়, তাহলে কেন সীমান্তে গুলি করে মানুষ মারে? দুনিয়ার কোন সীমান্তে আপনি বলেন গ্রেপ্তার হয় নানান ধরনের? এইখানে কোথায় চোরা কারবারি না হয়, কোথায় অনুপ্রবেশ না হয়? আমেরিকা, মেক্সিকো প্রতিদিন শত শত লোক ঢুকছে, বের হচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী, গুলি করে মানুষ মেরে ফেলে। আপনি কি প্রতিকার পেয়েছেন? আপনি বলেন তাদের ধর্ম মহরম এত চমৎকার, বোঝাপড়া এত চমৎকার, কিন্তু মানুষ মরে আমার সীমান্তে। আপনি কি বলবেন এটাকে? এই যে এই 54টি অভিন্ন নদীর পানি, আপনি কতকাল ধরে এই যে বাংলাদেশ যে জলবায়ুর একটা মারাত্মক সংকটে পড়েছে, এটা তো এক গুরুত্বপূর্ণ আপনার এই পানি শূন্যতা এবং সংকট। একমাত্র জিয়াউর রহমান শাসন আমলে, যখন আপনার ওই যে ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমি ভুলে গেলাম, যাই হোক, মোরারজি দেশাই, ওনার সময়ে
মানে 78 সালে গ্যারান্টি ক্লজ সহ 34,500 কিউসেক পানির যে একটা চুক্তি হয়েছিল 5 বছর মেয়াদি, তারপরে আজ পর্যন্ত কোনো চুক্তি কিন্তু আর আমরা পাইনি, সেই পানিও পাইনি। আপনার যতই পানি থাকুক দিতে বাধ্য হবেন আপনি, এবং জাতিসংঘে এইটাকে জোরালোভাবে তিনি উত্থাপন করেছিলেন। তার আগে মৌলানা ভাসানীর কাছে আমরা কৃতজ্ঞ, তিনি সীমান্ত লং মার্চ দিয়ে সেটাকে আন্তর্জাতিক একটা দাবিনামার মধ্যে যৌক্তিকভাবে উপস্থাপন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। এই যে দেখেন, এই যে সামগ্রিক সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা কতক্ষণ কৃতজ্ঞ থাকবো? কৃতজ্ঞ তো থাকতে থাকতেই মানে ধন্যবাদ দিতে দিতেই তো আমাদের শেষ, আমাদের জাতীয় স্বার্থ আমরা কখন দেখব? এই হচ্ছে বাস্তবতা। আর অপুদি অনেকগুলো কথা বলেছেন, কি সামরিক শাসন, এই সেই জিয়াউর রহমান, নানান ধরনের কথা, বঙ্গবন্ধুর খুনি। আচ্ছা, বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক আওয়ামী লীগের একেবারে বাকশালের ঘরের লোক, এটা তো বারবার বলা হয়েছে। জিয়াউর রহমান আওয়ামী লীগের শুধুমাত্র আর্মির সেকেন্ড ম্যান ছিলেন, ফার্স্ট ম্যান ছিলেন জেনারেল শফিউল্লাহ। আপনার পুলিশ বাহিনীর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী সবই ছিল, আওয়ামী লীগের সমস্ত মন্ত্রিসভা সেটা করেছিল। এবং তার এই খন্দকার মোশতাকের নেতৃত্বে যে সরকার হইল, তখন খন্দকার মোশতাক 15ই আগস্ট সামরিক শাসন জারি করলেন এবং 20শে আগস্ট তিনি সংবিধানকে সামরিক শাসনে আওতাভুক্ত করলেন। তারপরে আপনার 8ই নভেম্বর 75 আপনার কি বলে জাস্টিস সায়েম, তিনি সেটাকে মানে সামরিক শাসনকে মানে দায়িত্ব নিলেন। জিয়াউর রহমান সংবিধান স্থগিত করলেন। জিয়াউর রহমান ওনারা দুইজনই, একজন ছিলেন বাংলাদেশের 72 থেকে 75 পর্যন্ত প্রধান বিচারপতি, আর একজন আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠ মিত্র, ঘরের মানুষ, হ্যাঁ, নেতার সবচাইতে দক্ষিণ হস্ত। এখানে আপনি যে অন্যের উপর দায় দিতে চান, এটা দুর্ভাগ্যজনক, এটা রাজনীতি। কারণ জিয়াউর রহমানের সাথে ভালো কাজ দিয়ে পারেন না, নীতি দিয়ে পারেন না, দিয়ে পারেন না, বরং জিয়াউর রহমান সামরিক শাসনের মধ্যে ক্ষমতার পদপতি এসে তিনি সামরিক শাসনকে প্রত্যাহার করেছিলেন এবং ভোটের ব্যবস্থা করেছিলেন। পার্থক্যটা এখানেই। আর সামরিক শাসনের কথা বলে আমি শেষ করে দেবো 30 সেকেন্ড। দেখেন, আওয়ামী লীগ কোন সামরিক শাসনটাকে 75-এর পরবর্তী যদি আমি বলেন কোন সামরিক শাসনকে এই জানায় নাই? জেনারেল এরশাদ সাহেব যে সামরিক শাসন জারি করলেন, আওয়ামী লীগ সভানেত্রী কি বলেনি আই এম নট আনহ্যাপি? 96-এর জেনারেল নাসিমের যে সামরিক কু, আওয়ামী লীগের তার মধ্যে ইন্ধন ছিল না? আপনি বলেন। এই যে 2006-এর যে আর্মি ব্যাক গভর্নমেন্ট, এই আওয়ামী লীগ বলে নাই আমাদের আন্দোলনের ফসল, তারা প্রেক্ষাপট তৈরি করে নাই? তাহলে কোন সামরিক শাসনকে আওয়ামী লীগ নেতিবাচকভাবে দেখলো আমি জানি না, আর দিনভরে সামরিক শাসনের বিরুদ্ধে তারা বক্তব্য দেয়, দুর্ভাগ্যজনক। জি, শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। উকিল, যেটি শহীদুল ইসলাম বাবুল বললেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে যে অবদান সেটি তিনি স্বীকার করেন, কৃতজ্ঞতা, তাই বলে এই কৃতজ্ঞতা এমন পর্যায়ে না যে আমাদের জাতীয় সত্তা, জাতীয় নিরাপত্তা, স্বকীয়তা সব আমরা বিসর্জন দেব। তিনি আরেকটি কথা বলেছেন যে অভিন্ন নদীর যে পানি বন্টনের বিষয়টি, সেটাও ন্যায্য হিসেবে আমরা পাইনি, জিয়াউর রহমান করেছেন, তারপর আর হয়নি। আপনার কি মনে হয়? এবার দেখেন, আমি বলছি যে ভারতকে যেটা বলতে চেষ্টা করলো যে ভারতের অনুকম্পা আমরা নিয়েছি, উনিও বলেছেন ভারতের অনুকম্পা। ভারত আমাদের নির্বাচনে সহযোগিতা করেছে, ভারত আমাদের তাদের সহযোগিতাটা আমরা নিচ্ছি। এমন একটা ডকুমেন্টস কি, এমন একটা ডকুমেন্ট চাই যে ডকুমেন্টসের ভিত্তিতে বলতে পারে যে ভারত নির্বাচনে আমাদেরকে, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে কিংবা ভারত কোনো প্রভাব বিস্তার করেছে। এখন এটা টকশোর খাতিরে তারা তাদের মৌখিক যে প্রলাপ বকা সেটা বলছে, কিন্তু আমি বলতে পারি আমার কাছে ডকুমেন্টস আছে যে পাকিস্তান 2001 সালে বিএনপিকে 100 কোটি টাকা দিয়েছে ক্ষমতা দখলের জন্য। কিভাবে আমি বলতে পারি? নিশ্চয়ই মনে আছে, ঘেটে দেখেন এখনও পত্রিকার পাতা, ইন্টারনেটে, যে 2012 সালে তৎকালীন আইএসআইয়ের তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার চিফ আসলাম দুরানি, সেই আসলাম দুরানি মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার হাইকোর্টে গিয়ে দুরানিকে বলা হয়েছে যে তুমি হিসাব দাও টাকার, সেই হিসাবের মধ্যে উনি লেখা আছে এক জায়গায় যে বাংলাদেশের জন্য 100 কোটি টাকা খরচ করেছে। তো কিভাবে বাংলাদেশের জন্য টাকাটা দেওয়া হলো? টাকাটা দেওয়া হলো বিএনপিকে, হাওয়া ভবনে টাকা পাঠানো হয়েছে মানে এই ক্ষমতা দখল করার জন্য। তাহলে এই যে বিএনপির মানে ডকুমেন্টস এইরকম একটা কিছু বলুক যে ভারতের কোনো সহযোগিতা আওয়ামী লীগ সরকার নিয়েছে, বলতে পারবে না। কিন্তু ভারতের পদলেহন, লেজুর ভিত্তি, ভারতের পা চেটে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখা, এটা তো বিএনপির ইতিহাস। জিয়াউর রহমান কি করেছেন? বঙ্গবন্ধু রক্তের উপর দাঁড়িয়ে যে এই জিয়াউর রহমান ক্ষমতায় থাকলেন, সেটা তো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর পা চেটে, রাষ্ট্রপতির পা চেটে লন্ডনে গিয়ে পায়ে ধরে হোটেলে বসেছিল এই তাকে যেন সহযোগিতা করে।
বাংলাদেশে যখন মুরারজি দেশে এসছে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে জি হুজুর করতে করতে সেই বাংলাদেশে নিয়ে এসছে, এবং সেখানে ওনাকে খুশি করার জন্য মানে তার যে আচরণ, সেখানে সে বাংলাদেশে ঢাকা শহরে তখন উর্দুতে লেখা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডগুলো ফেলে দিয়েছে তাকে খুশি করার জন্য। ফুলের লাল গালিচা মানে এমনভাবে দেখিয়েছে ভারত যেভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই ভঙ্গিতে তাকে ধূপধুনা দিয়ে তাকে বরণ করেছে। আর বেগম খালেদা জিয়া কী করেছেন, বিএনপি কী করেছেন, রিসেন্টলির ঘটনায় আসি আমি, ওটা তো অনেক দূরের ঘটনা। বেগম খালেদা জিয়া কেন ভারতের রাষ্ট্রপতির কাছে মানে কোনো রকম তারে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, ওই শেরাটন হোটেলের লবিতে গিয়ে বসেছিলেন প্রণব মুখার্জির পায়ে ধরার জন্য? লবিতে গিয়ে কেন বসেছিলেন? উনি তো মানে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। তারপরে উনি যখন নেমে আসেন তখন ওনার কাছে দৌড়ে গিয়ে যে ওনার কাছে করুণা প্রার্থনা করলেন, কেন করেছিলেন? তারপরে আরও আসেন, অনেক আছে আমার কাছে, দুই একটা বলে শেষ করে দিচ্ছি, অনেকগুলো পয়েন্ট আছে। আপনি পানি বন্টন নিয়ে কথা বলতে বলেছেন। ভারতে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগের নির্বাচনটা, সেই নির্বাচনটা যেদিন হলো তার পরের দিন ছিল শুক্রবার, সব কিছু বন্ধ, হাই কমিশনার অফিস বন্ধ, ইন্ডিয়ান হাই কমিশন অফিস। এবার মির্জা ফখরুল সাহেব একেবারে ফুল সব মিষ্টি নিয়ে চলে গেছেন ওখানে, গিয়ে দেখেন তালা, কেউ তো কেয়ারটেকারও নাই, ফুল তারপরে ফুলটা ওখানে দিয়ে ওই ইসের কাছে রেখে মানে হাই কমিশনার অফিসের সামনে রেখে তা ওই ছবি তুলেছেন, ওই ছবি আবার পাঠিয়েছেন ভারতকে যে আমরা কিন্তু এখানে এসে আপনাদেরকে ফুল দিয়ে গেছি বন্ধের দিনে। তা এই যে ভারতের প্রতি তাদের মানে কি বলবো, ভারত মানে করুণা ভিক্ষা করা, এটা আওয়ামী লীগ কী করেছে এরকম কিছু একটা কথা বলে না। কোন মন্ত্রী তার ব্যক্তিগত কারণে কি বলছে এটা কোনো ডকুমেন্টস না। আপনি বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন যে পার্টির এখানে এইটা হয়েছে, ব্যক্তিগতভাবে কে কী বললো সেটা কোনো ডকুমেন্টস না। এবার দেখেন মানে বিএনপিকে তাদের কেন ভারত পছন্দ করছে না সেটা আমি বলেছি। তো বিএনপিকে ভারত যে শুধু পছন্দ করছে না তার এই আচরণগুলোর জন্য তা নয়, বাংলাদেশের জনগণও তো পছন্দ করছে না। বাংলাদেশের জনগণও চায়নি যে অস্ত্র চোরাচালানি করুক বাংলাদেশের ভূমি ব্যবহার করে, জঙ্গিবাদ বাংলাদেশে জঙ্গির রাজত্ব প্রতিষ্ঠা করুক, চায় নাই বাংলাদেশের জনগণ যে এই পার্বত্য অশান্ত করুক, সেজন্য বাংলাদেশের জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। এবার আপনি পানি বন্টনের দেখেন, পানি বন্টনের গঙ্গার পানি বন্টন হয়েছে 2026-এ, এটা আবার নতুন মানে রিনিউ হবে। এটা তিস্তা 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন শাহ উনি এলেন এবং চুক্তিটা হওয়ার প্রাক্কালে, চুক্তিটা যখন হবে তখন সেটাকে মানে বাদ সাধলেন কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। এবং সেখানে উনি পারলেন না এই কারণে যে ফেডারেল ভারতের রাষ্ট্র ব্যবস্থা চলে ফেডারেল কাঠামোর মধ্যে, এবং সেখানে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক কোনো চুক্তি হতে হলে রাজ্য সরকারের অবশ্যই সেখানে তার অনুমোদন নিতে হবে। তো এখন সেটা মমতা ব্যানার্জি তার রাজনৈতিক কারণে, বাংলাদেশের কারণে না, কারণ মমতা ব্যানার্জির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক, এটা শুধু তার রাজনৈতিক কারণে সেটা সে করে নাই। তো করে নাই, ভারত করে নাই বলে যে তিস্তার ব্যাপার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাথা ঘামান নাই তা তো না। ইতিমধ্যেই তো জানেন, ভাই বলেছেন যে বাংলাদেশের সীমান্তে যতটুকু তিস্তার ইয়েটা আছে, সীমানা আছে, সেইখানে বাংলা এই পানি এক ব্যারাজ নির্মাণ করে সেই পানি সংরক্ষণ এবং বন্টনের জন্য একটা চাইনিজ প্রপোজাল অলরেডি সাবমিট করা আছে। ভারত যদি সেটা সহযোগিতা না করে সেখানে চলে যাবে। ভারতের কাছে তো নাকি খত দিয়ে সেটা নেওয়ার জন্য বসে থাকেন নাই প্রধানমন্ত্রী। যেমন তৎকালীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে এসে বলেছিলেন যে 5 বছর ক্ষমতায় ছিল, ভারতের সাথে একটাও ন্যায্য ইস্যু আদায় করেনি, বরং কি বলেছিল, আমি তো ভুলে গেছি তিস্তা চুক্তির কথা, তো আমি ভুলে গেছি ভারত গিয়ে, একথা বলেছিল না, তো সাংবাদিকদের বলেছিল। আচ্ছা তাহলে এবং শুধু তাই না, আপনারা জানেন যে 1947 সালের শেষ করে দিচ্ছে যে চুক্তিটি ঝুলেছিল, যে চুক্তিটি আপনি চুক্তির কথা উত্থাপন করলেন, দুটো কথা বলি, ছিটমহল সীমান্ত নির্ধারণ, সেটা কি
মাননীয় প্রধানমন্ত্রী করেন নাই? করেছেন তো। আপনারা এই সমুদ্র সীমানা যেটা মিয়ানমারের সঙ্গে বা ভারতের আন্তর্জাতিক আদালতে মামলা ছিল, সেটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণেই সেটা সীমা মানে সে সমাধান হয়েছে। তা এবং সমুদ্র সীমানা আমরা বুঝে পেয়েছি। করেছে কি কোনো সময়? যেটা করেছেন বঙ্গবন্ধু, তারপর করেছেন তার কন্যা। বিএনপি, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, তার আমলে কী হয়েছে? বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে কি আনতে পেরেছে? আর আমি কিন্তু বলি নাই বঙ্গবন্ধুর খুনি জিয়া, উনি নিজে থেকে বুঝতে পেরেছেন। আমি বলেছি যে বঙ্গবন্ধুকে খুনের পর যারা রাষ্ট্র ক্ষমতায়, উনি বুঝে নিয়েছেন যে জিয়াউর রহমানই খুনি। এবং আমি এটাও এখন আমি বলছি না, আমি বলছি যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তারা স্টেটমেন্ট দিয়ে খুনি ফারুক রশিদ স্টেটমেন্ট দিয়ে বলেছে, সে কথাটা আমি বলেছি। আর রাষ্ট্রপতি সায়েম সাহেবকে অস্ত্রের মুখে যে অসুস্থ বানিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেটা তো আর সায়েম সাহেব নিজেই তার লাস্ট ফেজ অফ বঙ্গভবন সে বইতে লিখে গেছেন। জি, অপকল আমি আপনার কাছে আবার আসবো। যে রেজাউল ইসলাম ভূঁইয়া যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে ভারতকে খুশি করার যে প্রবণতা রাজনীতি, আপনি শুনলেন যে দুই পক্ষই এক এক পক্ষকে দোষারোপ করছিল যে সবাই এই প্রতিযোগিতায় দৌড়ে আছে। আপনার চেয়ারম্যানও নির্বাচনের আগে ভারত সফর করেছেন, কেন গুরুত্বপূর্ণ ভারতের ভূমিকা? আমি তো বলছি যে নির্বাচন আসলে ভারতের কাছে যাই না, আমার আগের বক্তব্য বলছি যে এরকম কোনো দল নাই, সবাই কম বেশি যায় বিভিন্ন কারণে। যে কারণ আমাদের এই উপমহাদেশের মধ্যে ভারত একটা পরাশক্তি, তার আনুগত্যের দরকার আছে, সেই জন্য যায়। কিন্তু ভারত আমাদের উপরে খবরদারিটা তার চেয়ে অনেক বেশি করে। কোন দল নির্বাচনে যাবে না যাবে, এটা পরাশক্তি প্রতিবেশী যত মানে বন্ধুসুলভ হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তারা কিন্তু এটাতে হস্তক্ষেপ করতে পারে না। আপা একটা কথা বলেছে, একটা উদাহরণ দেন। উদাহরণ কি এটা যথেষ্ট নয় যে পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং যখন হুসাইন মোহাম্মদ এরশাদের বাসায় গিয়ে বললেন যে আপনাকে নির্বাচনে আসতেই হবে, এটা কি কোনো কূটনৈতিক কালচারে পড়ে? এটা কি হস্তক্ষেপ নয়? আমার দল, আমি দলের প্রধান, আমি নির্বাচনে আসবো কি না আসবো, পার্শ্ববর্তী দেশের থেকে লোক আমার বাসায় এসে আমাকে চাপ দিবে, এটা কি উদাহরণ হতে পারে না? নিশ্চয়ই এটা একটা উদাহরণ। তার বাইরে আমরা বিভিন্ন কারণে ভারতের সাথে মানে ওই আপা যেটা বললো যে ম্যান টু ম্যান সম্পর্ক, ম্যান টু ম্যানের বাইরে বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের আনুষঙ্গিক বিনিয়োগের ব্যাপার আছে, ভারতের অনেক ব্যাপার এটার সাথে জড়িত আছে, ভূ রাজনীতির ব্যাপার আছে। যে এই এতগুলো ফ্যাক্টরকে আমরা ওভারলুক করতে পারিনি। আমরা স্ত্রী হিসেবে প্রচণ্ড বৈরী আচরণ করার পরে আমরা কিন্তু ওনাদেরকে মনে রাখি আন্তরিকভাবে, ভালোবাসি আন্তরিকভাবে, যে ভালোবাসার কারণে আমরা সম্পর্ক রেখেছি এবং আগামী দিনও ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, আমরা যারাই ক্ষমতা আসি, এটার কোনো বিকল্প নাই। আমার 54টা নদী বন্ধ করে দিল, আমার দেশকে মরুভূমি বানিয়ে দিল, আমার দেশ সাগর থেকে লবণাক্ত পানি এসে মাইলের পর মাইল আমার জমি নষ্ট করে ফেললো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এত যে বৈরী আচরণ, তারপর আমি স্ত্রী হিসেবে আমি বলি আমার স্বামী অনেক ভালো, আমার স্বামীর কোনো তুলনা হয় না, এরকম একটা পরিবেশ চলতেছে। এর বাইরে আপনি দেখেন গঙ্গার চুক্তির ব্যাপারে, যে তিস্তার চুক্তির ব্যাপারে যেটা বলা হইল আপা, তিস্তার চুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকার আসছে, কেন্দ্রীয় সরকার চুক্তি করার জন্য কিন্তু আসছিল, আপনাদের মনে আছে কিনা সেটা, এমনি আসে নাই, চুক্তি হবে, সাইন হবে। তো কেন্দ্রীয় সরকার চুক্তির সাইন করার জন্য এই জায়গায় যখন আসলো, তখন ওনার ফেডারেল সরকারের সাথে এটা শেষ করে আসে নাই। এটাকে আমরা মানে বললো যে ওইটা এই কারণে হয় নাই, এটা মানা যায়। কারণ যখন কেন্দ্রীয় সরকার এই জায়গার মধ্যে সাইন করার জন্য আমার দেশে চলে এসছে, তার আগে তো তার দায়িত্ব হবে, উনি তো ওই আইনটা জানে যে ওই জায়গার থেকে বিরোধিতা করলে আমি এটা করতে পারবো না, তাহলে উনি ওইটা আলাপ না করে শেষ না করে আসা মানে কি? মানে আমার একটু দেখা গেল যে আমি আসছিলাম কিন্তু এই কারণে আমি পারলাম না, এটা কি কোনো মানে খুব ম্যাচুইট একটা বক্তব্য হইতে পারে? আমার কাছে কেন জানে মনে হয় যে এটা খুব বেশি একটা ম্যাচুইট বক্তব্য না। আমরা বিভিন্ন কারণে আমরা ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে মানে ওনারা ওনাদের দেশের গণতন্ত্রের জন্য 100% ইয়ে করবে। আমার দেশের গণতন্ত্র কটুক থাকলো, আমার ভোটাধিকার থাকলো কিনা, আমার পানি আসলো কিনা, আমি মরুভূমি হলাম কিনা, আমার বর্ষার সময় পানি ছেড়ে দিল, আমার বাড়িঘর উড়ে চলে গেল, নদীর গর্ভে বিলীন হয়ে গেল, এই মানবতার বোধ ওনাদের মধ্যে আসে নাই। আর আমরাও
ওই ভূতদের যে চেতনায় প্রতিবাদ করা, সেই প্রতিবাদ আমরা জাতি হিসাবে কেউ করতে পারিনি। শুধু আওয়ামী লীগ করে নাই, বিএনপি করে নাই এরকম না, জাতি হিসাবে যে প্রতিবাদ আসার কথা, এই প্রতিবাদ কেউ করে না। কারণ সামনে যদি আমাকে একটু সমর্থন দেয়, আমার প্রতি একটু আনুগত্য থাকে, তাহলে আমি এটা করে কেন শেষ করব। আজকে দরকার, উনি যেটা বলেছেন, একজন মাওলানা ভাসানী, যিনি ক্ষমতার বাইরে আরেকটা লং মার্চ এরকম করবে যে আমার 54 নদীর পানি আসতে হবে, আমার তিস্তা তুমি এখন আমার কাছে বিনিয়োগ করো, তুমি আমার তিস্তার বাদ দিয়ে সেটা তুমি আমার পানি আটকাই দিলা, তুমি না আটকাইলে তো আমার এই বিনিয়োগ হওয়ার দরকার নাই, এই পানি সংরক্ষণ করার দরকার নাই, আমি চায়নারে ডাকার দরকার নাই, তুমি আটকাই দেয়া তুমি আবার চায়নারে ভূ রাজনীতির কারণে ঘটানোর জন্য ওই প্রজেক্টে আবার তুমি বিনিয়োগ করবা। বাহ, কত সুন্দর। রেজাউল ইসলাম ভূঁইয়া, আমরা আর একটা বিরতি নিব। এই অবস্থা চললে পরে কিভাবে একটা বিরতির পরে আমি আবার আসবো। সম্পর্ক দর্শক, রক্ষা করা যায়। এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভারত বিএনপিকে পছন্দ করে না, যেটি অপুদের বক্তব্য। অপুদি জাতীয় নিরাপত্তার একটা ইস্যু আছে, 10টা কষ্টের কথা বলেছেন। আমি সেটা বলছি। অপুদি অনেকগুলো কথা বলে গেছে দেখেন, এবং একটা জাতীয় রাজনৈতিক দল যারা 3বার ক্ষমতায় ছিল, নানান ধরনের কথাবার্তা, পাচাটা, তারপরে জি হুজুর, এই যে শব্দগুলো, এই শব্দগুলা খুব মানে কি বলবো, একটা রাজনৈতিক দলের জন্য একটা টকশোতে এসে আসলে এটা অবমাননা করা, অসম্মানজনক। এই শব্দ না বললেই হতো। আক্রমণ করারও একটা ধরন থাকে, শালীনতা থাকতে হয়। আমি ওইভাবে বলবো না। হ্যাঁ, দেখেন অনেক মানে একটা মারাত্মক অপুদি ভুল তথ্য বা অসত্য তথ্য দিয়েছে, যেটা গয়ে বলছি এর চাইতে ভয়ঙ্কর, যে বেগম খালেদা শেরাটন হোটেলে যাই বসেছিল প্রণব মুখার্জি, আপনার মনে আছে কিনা জানি না, ওই দিন হরতাল ছিল 13 সালে সম্ভবত। বেগম খালেদা যা বলেছেন যে হরতালকে ভঙ্গ করে তিনি যাবেন না, যেই জন্য উনি খুব গুসা করলেন আওয়ামী লীগের লোকেরা। তারপরে বেগম খালেদা জিয়া বা বিএনপি এত বড় উদ্ধত্ত, ভারত রাষ্ট্রকে অপমান, প্রেসিডেন্টকে অপমান করা, তিনি দেখা করেননি, এইটা নিয়ে, এবং পরবর্তী ভালো এর মাসুল বিএনপিকে দিতে হবে। অথচ দিদি বলে দিল তিনি নাকি শেরাটনে যে বসেছিলেন। একটা ডাহা জলযন্ত্র মিথ্যাকে কিভাবে মানে জাতির সামনে এভাবে বলে আমি জানি না। হ্যাঁ, এবং কেউ কেউ আওয়ামী লীগের লোকেরা বলে যে বেগম খালেদা জিয়া যে বেয়াদবি করেছেন প্রণব মুখার্জির সাথে, নাকি দেখা না করে অধ্যত্বমূলক আচরণ করেছেন, এর মাসুল এখনও নাকি বিএনপিকে দিতে হচ্ছে। আওয়ামী লীগ লোকেরাই কিন্তু বলে। এবং বেগম খালেদা জিয়া গেলেন না, সন্ধ্যার সময় আওয়ামী লীগের আমাদের মানে প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ এক ঝাঁক নেতারা যে প্রণব বাবুরে কি তাই বললেন যে দেখছেন আপনার সাথে, আপনি ব্যক্তি প্রণব মুখার্জি তো না, আপনি ভারত রাষ্ট্রের রাষ্ট্রপতি, আপনার সাথে এত বড় উদ্ধত্ত বিএনপি প্রধান দেখা করতে আসলো না, এত বড় সাহস। অথচ অপুদি বলে দিল, তিব্বি বলে দিল, কোনো দায় দায়িত্ব নাই, যে বেগম খালেদা জিয়া শেরাটনে যে বসেছিলেন প্রণব মুখার্জির সাথে দেখা করার জন্য, দুর্ভাগ্যজনক। আর এই যে পাচাটা টাটা না, এগুলো আমরা করি না, বিএনপির এই রাজনীতি না। বরং মানুষ বলে যে প্রণব মুখার্জি মানে ওই স্যান্ডেল চাটতে চাটতে নাকি সব ময়লা টয়লা আওয়ামী লীগের নেতারা তখন নিয়ে গেছে, এবং তার সুফল তারা ভোগ করতেছে। আমি এটা বলতে চাইনি, দুর্ভাগ্যজনক আর কি। প্রমাণ চাইছে দিদি, বিএনপির বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারবে? এই যে প্রণব মুখার্জি লিখে গেছে কোয়ালিশন ইয়ার্স, বইতে জলজল করছে, যে মইনি আহমেদের সাথে তিনি কিভাবে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে দিয়েছিলেন, এবং আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা এসেছিল তার চাকরির নিশ্চয়তা দিয়ে, তার লেখা আছে। ওই যে উনি বললেন যে কি হুসেইন মোহাম্মদ এরশাদকে তার বাসায় বারিধারা প্রেসিডেন্সিয়াল পার্কে যে সুজাতা সেন বলেছে যে আপনি নির্বাচনে না গেলে তো বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, আপনাকে নির্বাচনে যেতে হবে, তিনি রাজি হননি। তাকে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করে সিএমএইচে পাঠাই দিয়ে, অসুস্থ করে পাঠাই দেওয়া হলো। তিনি ওদিকে গল খেপছেন, তিনি নাকি অসুস্থ। এই যে নাটক, তামাশার প্রহসন, এগুলো আওয়ামী লীগের দ্বারা সম্ভব, এবং ইন্ডিয়ানদের সহযোগিতা নিয়ে এগুলো তারা করেছে। মোমেন সাহেব পরিষ্কার করে বলে দিলেন, শোনেন, এখন কয় মোমেন সাহেব ব্যক্তিগতভাবে বলেছেন, রাজ্জাক সাহেব বললেন 20,000, এগুলো কিছু না, ভুরুঙ্গামারির মনে হয় যে আওয়ামী লীগের কর্মী, এরা কেউ না। কয়দিন পরে কবে যে ওবায়দুল কাদের সাহেবও তো আওয়ামী লীগের কেউ না, ওনার কথা যদি আওয়ামী লীগ যেভাবে যাইতেছে, আবার না কয় যে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তিনিও কেউ না আওয়ামী লীগের, অস্বীকার করতে করতে কোথায় চলে যায়, মানে কি করে, এটা আসলে মানে বলবার মতো কোনো ব্যাপার না। আর ওই যে রেজাউল ভাই যেটা বলছে, শেষ কথা, ভারত খুব শান্তিতে আছে, সুখে আছে বাংলাদেশে তাদের এই দামি সরকার নিয়ে, এবং মহিষী স্ত্রী নিয়ে। এরকম মহিষী স্ত্রী বা প্রতিবেশী যদি পৃথিবীর জায়গায় জায়গায় ঘরে ঘরে থাকতো, তাহলে আর পৃথিবীতে কোনো বিবাদও থাকতো না, বিসংবাদও থাকতো না। আমাদের মরুভূমি হয়ে যাক, আমাদের ট্রান্সশিপমেন্ট করিডোর বিনা পয়সায় সব নিয়ে যাক, মাইলকে মাইল, সমস্ত যা দিয়েছি চিরকাল মনে রাখতে হবে, কিন্তু কিছুই পেলাম না। এই হলো কথা, শুধু ক্ষমতা আর বিনিময়।
চেয়ারে থাকো, তোরা যে যা বলিস ভাই, আমি সোনার হরি চাই, আমার এই চেয়ারটা চাই, তুমি বাংলাদেশে যা নেওয়ার সব নিয়ে যাও, সব নিয়ে যাও, এই হলো ব্যাপার। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। অপু উকিল, ক্ষমতার চেয়ার বা ক্ষমতায় রাখছে ভারত, ভারতের সহযোগিতা আওয়ামী লীগ ক্ষমতায় একটু আছে। জবাব দিতে হবে তো, মিথ্যাচারের একটু জবাব দিতে। আমি বলেছি যে 2013 সালে যখন ভারতের তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসলেন, তখন না, আপনি যেটি বলেছেন তার আগের সফরে, যেটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে দেখা করেছিলেন, সেটাই। তার আগের সফরে, সর্বশেষটা না, না, আমি সর্বশেষ। আগের সফরের কথাই বলেছি, আমি তো সর্বশেষটা বলিনি। সোনারগাঁও আর হোটেল, বাবুল ভাই যেটা বলছে সর্বশেষ। সেটা ওনার সর্বশেষটা কথা। হরতাল ছিল। আমি আমি হরতাল। আমি যেটা বলেছি সেটা শতভাগ সত্যি। না, আগে তো দেখা হয়েছে, আগে বসেছিলেন আপনি না? পরেরটা হিসাব মিলিয়েছেন কেন? আমি তো আগে পরে বলি না না, আগে ওনার সাথে না, না। সাক্ষাৎ হয়েছে, আপনি বলেন যে আপনি- দেখা না, দিদি আমার কথা শুনুন, একটু আপনি সংশোধন করেন, আপনি বলবেন। মানে দুজনেরটাই ঠিক আছে। হ্যাঁ, আমি বলেছি বেগম খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে বসেছিলেন। না, মিটিং ছিল, সোনারগাঁও হোটেলে। দ্বিপাক্ষিক কোনো meeting বৈঠক, ছিল না, তাকে দ্বিপাক্ষিক বৈঠক ছিল। আবার আরেকটা মিথ্যা কথা বলছেন। তাকে কোনো প্রোগ্রাম শিডিউল দেয় নাই, তিনি হরতাল ডেকেছিলেন। দেখাও হন নাই। বিএনপি থেকে হরতাল ডাকা হয়েছিল, ভারতের রাষ্ট্রপতি এসছে বাংলাদেশে, উনি সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন, কর্মসূচিতে যাবেন, অংশগ্রহণ করবেন, আর বিএনপির তরফ থেকে হরতাল ডাকা হয়েছে। Right. তারপরে উনি বেগম খালেদা জিয়া গিয়ে সোনারগাঁও হোটেলে ও লবিতে বসেছিলেন। এই যে বসেছিলেন, আবার তথ্য দিলেন, আমি তো বললাম হরতাল ছিল 7 জুন। এটা আমি তো বলছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময়, নরেন্দ্র মোদী না, প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি, হ্যাঁ, আপনি আমাকে তো কথাটা বলতে দিবেন। না, আপনার সংশোধন করে দিলাম আর কি। বেগম খালেদা জিয়া কয়েক ঘন্টা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য হোটেলে গিয়ে বসে থাকেন, এবং সাক্ষাৎকারটি ও তৎকালীন সানডে গার্ডিয়ানে সৌরভ সান্যাল এই সাক্ষাৎকারটি নিয়েছিল, এবং সেখানে বেগম খালেদা জিয়া ঘণ্টাখানেক অবস্থান করেছিলেন, সঙ্গে বিএনপির নেতৃবৃন্দও ছিল, কিন্তু ভারতের রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করেননি, কিন্তু অসৌজন্যমূলক আচরণ ওনার সঙ্গে করেছেন। এবং সেই সময় কিন্তু মিন্টো রোডেও গণভবনে ডেকেছিলেন নির্বাচনে আসার জন্য। এরই পরে প্রধানমন্ত্রী, তৎকালীন আপনি প্রধানমন্ত্রী, ভুল করেছেন, যাই হোক, আপনি- এটা যাই নিয়ে হোক, তর্ক করবেন না, আমি বলছি ওনারা যে- জানেন, সবাই জানেন। ওনারা জানেন কি, আপনি তো স্বীকার করতেই হবে যে বেগম খালেদা জিয়া হরতাল ডেকে Right. আবার জাননি। আবার হোটেলে গিয়ে বসেছিলেন, লবিতে গিয়ে বসেছিলেন, আহা, এই যে দেখা করার এই যে জন্য। অসত্য পরিষ্কার একটা ভুল আপনি- তথ্য দিলেন আপনি ভুল দিদি। তথ্য দিলে আপনি ওটা আমি নোট চ্যালেঞ্জ করে- করলাম তো এটা। আরে কি চ্যালেঞ্জ করবেন? আমি ফাঁসি হবে আমার যদি এটা হয়ে থাকে, আমি দায়িত্ব ফাঁসি নিয়ে হবে? বলছি, কি ফাঁসি? আমি কি দায়িত্ব নিয়ে কি বলছি। দায়িত্ব তাড়াতাড়ি হারাই যান না 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 কি দায়িত্ব না বলেন? না না, কি আপনি দায়িত্ব বলছেন নিয়েছেন? যে বিএনপি হরতাল দিয়ে তারপরে খালেদা জিয়া বসেছিল, হরতাল যে বছর দিছে আমি তা বলি না। এই বছর যায়নি, সেটাই তো আমি বলছি। ওই দিন হরতাল আশ্চর্য, ছিল, এত ভুলে গেলেন? বিকাল সন্ধ্যার পরে বেগম খালেদা জিয়া হোটেলে না গিয়েছেন। না 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 না, মিথ্যা তথ্য, দাহা মিথ্যা। আপনার মানে পুরাটা টক শোতে যে আলোচনা করেন পুরোটা অংশই আপনার মিথ্যা কথা। আচ্ছা, এই একটু আপনি জাহিদ, তথ্য নিয়ে এই কথা বলেন। রেজাউল ভাই একটু বলেন তো ওনাকে, এখন আর ঝগড়া করবো আমি এটা নিয়ে। যখন কথা বলি তখন আপনি আমার ভেতরে না, ঢুকেন ভাই, আর আমার মিথ্যা 1-2 তথ্য মিনিট দেন। আসি তো পরে। না, আমি তো দিব না, কারণ উনি আচ্ছা, আমার এই সাথে জিনিসটা মিথ্যা আপনি একটু বলছে। ক্লিয়ার করেন। আচ্ছা, দয়া করে। আরেকটা বিষয় দেখেন, কি বললো যে আচ্ছা, অপুকিল, আমি একটি বিষয় কি না, জানতে আরেকটা পারি কথা, যে- আরেকটা মিথ্যা কথা বলেছে। প্রণব মুখার্জি ওনাকে মানে লিখেছেন কোয়ালিশন ইয়ার বইতে, এটা উনি না, আরও সবাই বলেন, মইনু আহমেদের সাথে নেগোসিয়েশন করে জেল থেকে ছাড়িয়েছেন তৎকালীন জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া সহ, এবং নির্বাচনের ব্যবস্থা করেছেন। এতে কি মিন করে, তাতে কোন অংশে লিখেছেন যে আওয়ামী লীগের সাথে ওখানে আতাত ছিল? উনি যে বলল টকশোতে কথাটা, এই বইতে কোন অংশে আছে যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনেই প্রভাবিত করেছে, বা বইয়ের কোন অংশে আছে অপুকিল, যেখানে আলোচনা শেখ শেষ করতে হাসিনার চাই। প্রসঙ্গ জি, ছিল? আলোচনা না, শেষ সেটা আমি আলোচনা সেটা শেষ শুনতে করে চাই। রেজাউল উনি যে ইসলাম একটা ভুইয়ার কাছে বইয়ের জানতে চাই। reference দিলেন, জি, একটা মিথ্যা বইয়ের রেফারেন্স দিয়ে মিথ্যা একটা উদ্ধৃতি, এটা উনি না, রেজাউল আরো সবাই টক ইসলাম শোতে বসে। ভুইয়ার কাছে জানতে চাই যে ভারতের সঙ্গে আর আমাদের আরেকটা দ্বিপাক্ষিক আরেকটা নানা মিথ্যা কথা বিষয় বলবো। আছে, বলেন অমীমাংসিত না, অনেক ইস্যু আছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যেমন সরবরাহের কাছে ছিল, তা না হয়ে অভ্যন্তরীণ যে ইস্যু, যেটি নিজেদের কাছে ভোট, গণতন্ত্র, সেটি নিয়ে বেশি আমরা উদ্বিগ্ন, ভারতের মুখাপেক্ষী হতে চাই কেন, বা ভারতকে খুশি করতে চাই? এই প্রশ্নটার জবাব অনলাইনে দেওয়া খুব কঠিন, কারণ পরবর্তীতে আমরাও নির্বাচন করব এবং আমাদেরও তাদের দরকার হবে। পরে ব্ল্যাক লিস্টে পড়ে অনেক অবস্থা হয়েছে, কথাবার্তা বললাম না, বলো এই ভালো, এটা হলো বাস্তবতা বললাম। আওয়ামী লীগের সাথে আতাতের যে ব্যাপারটা আসছে না,
111-এর সরকারের সাথে, ধরে নিলাম আপার কথা 100% সত্য, কোনো আঘাত হয়নি। কিন্তু জেনারেল মাসুদ রাষ্ট্রদূত হিসেবে কিভাবে গেল? উনি তো ফখরুদ্দিন আরিয়ার 1 নম্বর সহযোগী ছিলেন, আমার দল করেন। উনি তো ফখরুদ্দিনের যে দশা হয়েছে সেরকম একটা দশা হওয়ার কথা। কিন্তু আপনাদের পার্টির এমপি এখন করে, তখন করতো না। তখন কি করতো? আওয়ামী লীগ করতো। তখন আওয়ামী লীগ রাষ্ট্রদূত হিসাবে তাকে নিয়োগ দিছে অস্ট্রেলিয়া। আওয়ামী লীগ আবার রাষ্ট্রদূত আবার আওয়ামী লীগের হয় নাকি? আরে রাষ্ট্রদূত নিয়োগটা কারা দেয়? কারা দেয়? রাষ্ট্রদূত আবার আওয়ামী লীগের হয়? আরে কারা ভাই, দেয়? বেনজির তাদের লোক কারা না, দেয়? জেনারেল আজিজ তাদের আরে লোক কারা না, দেয়? মাসুদ না, তাদের সরকার লোক দেয়, না, এটা রাষ্ট্রের। মোমেন সরকার তাদের দেয়। লোক না। সরকারটা কার? সরকারটা তো মইনু আওয়ামী লীগ আমাদের লোক সরকার। হবে কেন? আওয়ামী লীগের মইনু আমাদের লোক হবে কেন? বেগম খালেদা জিয়ার পেয়ারের লোক। কি জানে মইনু কয়? আমাদের লোক হবে কেন? আওয়ামী লীগের সম্মতি চিফের ছাড়া। সম্মতি ছাড়া এরকম একটা লোক একটা এরকম দেশের রাষ্ট্রদূত হয়ে যেতে পারে? কাজী কে করে দিয়েছে? প্রণব জেনারেল মুখার্জির বইয়ে মাসুদ কে আপনি জানেন? অথবা ইয়াতে দল আর জানার সরকারের দরকার অনেক নাই। পার্থক্য থাকে, উনি তো যে ওইটার বলেছেন কুশীলব বলে। ছিল, এটার ইসলামের ব্যাপার। ভাইরা, ওইটার কুশীলব ছিল। সাইদ কাজে ইসলামের ভাইরা উনি। সেটা ভিন্ন হইতে পারে, কিন্তু উনি ওই তো ওনারা 111 আওয়ামী এর লীগ কুশীলব বানাইতেছেন ছিল। কেন আপনি? সেই কুশীলবের যদি এইটা হয়, তাইলে কি ওই বইয়ের যে উদ্ধৃতিটা আছে সেই উদ্ধৃতিটা জাতির কাছে কি মনে হবে? জাতির কাছে কি উদ্ধৃতিটা আছে বইতে ভুল মনে উদ্ধৃতি? হবে? সমঝোতার যে কোনো ইয়েটা, সমঝোতার সেই উদ্ধৃতি নাই। এইটা ভুল মনে করছে না মানুষ। রেজাল ভাই, আলোচনা শেষ করতে চাই আমরা, আমাদের হাতে আমার সময় তো নাই। আলোচনা হইল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অপু উকিল, শহীদ ইসলাম বাবুল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।